নমস্কার। আজ আমরা ডুব দেব বাংলা সাহিত্যের এক মহিরুহের জগতে, জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল ছায়ার পর বাংলা কবিতার যখন একটা একই রকম সুর বাজছিল, তিনি এলেন একেবারে নতুন একটা স্বর নিয়ে। একদম ঠিক। তার আশাটা ছিল কি বলে, খুব প্রয়োজনীয় একটা বাঁক। আমাদের হাতে যে রচনাটি আছে সেটি জীবনানন্দের কবিতার ভেতরের আলোটা ধরতে আর সাহিত্যে তার জায়গাটা কোথায় তা বুঝতে দারুণ সাহায্য করবে। হ্যাঁ, তাহলে আজ আমাদের লক্ষ্য হবে জীবনানন্দের কবিতার একেবারে মূল সুরটা পাওয়া। তার নতুনত্ব ঠিক কোথায়, আর কেনই বা তাকে আমরা বাংলা আধুনিক কবিতার অন্যতম প্রধান স্থপতি বলি, সেটা একটু তুলিয়ে দেখা যাক। কি বলেন? নিশ্চয়ই, চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া দরকার, তাই না? রবীন্দ্রনাথের পর বাংলা কবিতা তো বেশ অনেকটাই রোম্যান্টিকতার ঘেরাটোপে ছিল। জীবনানন্দ এসে সেই বৃত্তটা ভাঙলেন। হ্যাঁ, ভাঙলেন। কিন্তু কিভাবে? আধুনিকতা বলতে ঠিক কোন জিনিসগুলো তার হাত ধরে এলো, যা আগে সেভাবে ছিল না? খুব জরুরি প্রশ্ন এটা। দেখুন, রবীন্দ্রনাথের আধুনিকতা ছিল হয়তো বিশ্বপ্রকৃতি বা মানবতাবাদ নিয়ে। জীবনানন্দ আধুনিকতাকে আনলেন একদম ব্যক্তির মনোজগতে। তার একাকিত্ব, ক্লান্তি, এই যে অস্তিত্বের সংকট, শহরের জীবনের হতাশা, এমনকি অবচেতন মনের আঁকিবুকিও, এই বিষয়গুলো বলতে গেলে তার কবিতাতেই প্রথম এত তীব্রভাবে এলো। বুঝতে পারছি। আর এই যে পশ্চিমে এলিয়েট বা বোদলিয়ারের মতো কবিদের প্রভাবের কথা শোনা যায়, সেটাকে তিনি কিভাবে নিলেন? পুরোপুরি অনুকরণ? না না, এখানেই তো জীবনানন্দের মুনশিয়ানা। তিনি পশ্চিমা ভাবনাগুলো নিয়েছেন ঠিকই, কিন্তু সেগুলোকে একেবারে নিজের দেশের মাটির গন্ধে, বাঙালি অভিজ্ঞতার রসে জারিত করে প্রকাশ করেছেন। ধরুন, এলিয়েটের নগর চেতনা, হ্যাঁ, হ্যাঁ। সেটা তার কবিতায় এসেছে, কিন্তু সেটা হয়ে উঠেছে কলকাতার রাস্তা, ট্রামলাইন, ভেজা কাক, তৎকালীন মধ্যবিত্ত বাঙালির ক্লান্তি আর নিঃসঙ্গতার প্রতিচ্ছবি। এটা কিন্তু একেবারে মৌলিক। ভাষার ক্ষেত্রেও তো তিনি একরকম বিপ্লব এনেছিলেন। সেই ভাষাটা কেমন ছিল একটু বলবেন? তার ভাষা, সেটা ছিল গভীর, ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মতো, খানিকটা হয়তো ধোঁয়াশাময়ও মনে হতে পারে কারো কারো, কিন্তু ভীষণভাবে অনুভূতিকে ছুঁয়ে যায়। তিনি কিন্তু ইচ্ছে করেই সহজবোধ্য বা প্রচলিত কাব্যভাষা এড়িয়ে গেছেন। আর ছন্দ? ছন্দের ক্ষেত্রেও তো প্রথা ভেঙেছেন। হ্যাঁ, অবশ্যই। এই যে যাকে আমরা এখন অপ্রথাবত ছন্দ বা গদ্যছন্দ বলি, সেটার সার্থক ব্যবহার তিনি করলেন। এই গদ্য ছন্দ জিনিসটা ঠিক কি? পাঠকের কাছের আবেদনটা কোথায়? আসলে এটা ঠিক ছন্দের যে বাধা ধরার নিয়ম সেইটা মেনে চলে না, বরং কথার স্বাভাবিক চলনটাই, ভেতরের ভাবটাই একটা সুর তৈরি করে। লম্বা লম্বা বাক্য, পংক্তিগুলো হয়তো সমান নয়। আচ্ছা। পড়ার সময় মনে হতে পারে যেন গদ্য পড়ছি, কিন্তু তার ভেতরে একটা গভীর সাঙ্গীতিক টান থাকে। এটা পাঠককে হঠাৎ করে আবেগের গভীরে নিয়ে যায়, চিরাচরিত ছন্দের মতো আগে থেকে জানান দেয় না। বাহ! জীবনানন্দের কবিতায় প্রকৃতির ছবিটাও তো খুব অন্যরকম, তাই না? শুধু সুন্দর দৃশ্য নয়। একদম। তার কাছে প্রকৃতি তো শুধু একটা পটভূমি বা সিনারি নয়, সে যেন একটা জীবন্ত চরিত্র। তার নিজস্ব অনুভূতি আছে, স্মৃতি আছে। বিশেষ করে রূপসী বাংলার কথা ভাবুন, যদিও ওটা তার মৃত্যুর পরেই বেরিয়েছিল। হ্যাঁ, রূপসী বাংলা। ওই যে ধানসিঁড়ি নদী, শঙ্খচিল, হিজল গাছ, নবান্নের গন্ধ, এগুলোর মধ্যে দিয়ে তিনি তো শুধু বাংলার ছবি আঁকেননি, বাঙালির হাজার বছরের যে স্মৃতি, যে স্বপ্ন, যে বিষণ্ণ ভালো লাগা, সেটাকে ধরতে চেয়েছেন। পাঠকের মনে একটা অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে, তাই না? ঠিক, ঠিক। প্রকৃতির পাশাপাশি সময়, মৃত্যু, ইতিহাসের আসা যাওয়া, এই অস্তিত্বের সংকট, এইগুলো তো ঘুরে ফিরে এসেছে। হ্যাঁ, খুবই জোরালোভাবে। বিশেষ করে ধরুন, দুটো বিশ্বযুদ্ধের মাঝখানের সময়টা, সেই সময়ের যে ভাঙন, মানুষের মনের দোলাচল, শহরের জীবনের চাপ, এই যে বিচ্ছিন্ন হয়ে পড়া, এগুলো তার কবিতাকে একটা অন্য মাত্রা দিয়েছে, গভীর একটা দার্শনিক বোধ এনে দিয়েছে। যেমন ৮ বছর আগের একদিন। ঠিক, ওই কবিতায় যে ক্লান্তি, যে আত্মহত্যের ছায়া, সেটা তো শুধু সেই সময়ের কথা নয়, আজকের পাঠকের মনেও তো সেটা নাড়া দেয়, তাই না? হ্যাঁ, ভাবায়। আচ্ছা, তার এত লেখার মধ্যে মাইল ফলক হিসেবে কোন বইগুলোর কথা আমরা মনে রাখব, চট করে যদি ভাবি? দেখুন, তার ভাবনাগুলো তো আসলে ছড়িয়ে আছে সব কাজেই। তবে যদি কয়েকটা প্রধান বাঁকের কথা বলি,
1936-এর ধূসর পাণ্ডুলিপি, সেখানে ওই প্রথম দিককার বিষণ্ণতা, অস্তিত্বের সংশয়, এই সুরগুলো পাই। তারপর 1942-এ বনলতা সেন, বনলতা সেন, হ্যাঁ। সেখানে ইতিহাস চেতনা, পথিকের ক্লান্তি আর ওই কাল্পনিক নারী মানে বনলতা সেন, তার মধ্যে আশ্রয় খোঁজার একটা আকুতি, সব মিলেমিশে একাকার। আর এর পরের কাজগুলো? এরপর 1944-এর মহাপৃথিবী, সেখানের বিশ্বযুদ্ধ পরবর্তী যে হতাশা, সভ্যতার সংকট, সেগুলো আরও স্পষ্ট। 1948-এর সাতটি তারা তিমিরে এসে নাগরিক জীবনের যে ক্লান্তি, যন্ত্রিকতা, সেটা যেন আরও তীব্র হয়ে উঠল। আর রূপসী বাংলা তো মৃত্যুর পর বেরোলো। হ্যাঁ, রূপসী বাংলা বেরোলো 1957-তে। সেটা তো আগেই বললাম, একেবারে বাংলার মাটির কবিতা, স্বপ্নের কবিতা। এই সবকিছু মিলিয়েই তো তিনি রবীন্দ্রনাথের যে বিশাল প্রভাব, সেই বলয় থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজের একটা জগৎ তৈরি করলেন। সেই সময় দাঁড়িয়ে কাজটা নিশ্চয়ই খুব কঠিন ছিল। কঠিন বললেও কম বলা হয়। ভাবুন একবার, রবীন্দ্রনাথের প্রভাব তখন প্রায় সূর্যের মতো। সেই আলো থেকে বেরিয়ে এসে নিজের আলোয় পথ তৈরি করা, সম্পূর্ণ নিজস্ব ভাষা, চিত্রকল্প, দর্শন, মনস্তত্ত্ব, এটা একটা প্রায় অসম্ভব কাজ ছিল। কিন্তু তিনি সেটা করেছেন। বাংলা কবিতার ইতিহাসে এটা একটা নীরব কিন্তু বিরাট বিপ্লব। তাহলে যদি সারসংক্ষেপ করি, জীবনানন্দ দাশ বাংলা কবিতাকে শুধু নতুন বিষয় বা নতুন ভাষা দেননি, তিনি আসলে বাঙালি সত্তার গভীরে ডুব দিয়েছেন। তার ভেতরের যে আলো আধারি, দ্বিধা, সৌন্দর্যবোধ, সেগুলোকে এক নতুন গভীরতায় তিনি তুলে ধরেছেন। নিঃসন্দেহে তিনি তো শুধু নিজের সময়ের নন, তার কবিতায় যে আরতি, যে বিষণ্ণতা, সেটা যেন চিরকালের মানুষের। আর তার বিষণ্ণতা কিন্তু হতাশাবাদী নয়, বরং সেটা জীবনের খুব গভীর থেকে উঠে আসা এক ধরনের বিষণ্ণ সুন্দর অনুভূতি দেয়। আর লেখা পড়লে মনে হয়, এই যে এত হইচই, এত দৌড়, এত ক্লান্তি আমাদের জীবনে, এর মধ্যেও হয়তো স্মৃতির গভীরে বা হয়তো প্রকৃতির শান্ত আশ্রয় বা নিজের ভেতরের একলা মুহূর্তেও জীবনের অন্য কোনো মানে বা আশ্রয় খুঁজে পাওয়া যেতে পারে। আর আমার মনে হয় ঠিক এই কারণেই তার কবিতার আবেদন আজও এতটুকু কমেনি, বরং বেড়েছে। আলোচনা প্রায় শেষের দিকে। শুধু একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। আজকের এই যুগটা দেখুন, এত বেশি সংযোগ, কিন্তু হয়তো আমরা আরও বেশি একলা। এই সময় দাঁড়িয়ে জীবনানন্দের কবিতায় ফিরে যাওয়া, তার ওই নিঃসঙ্গতার কথা, স্মৃতিকাতরতা বা প্রকৃতির জন্য আকুতি, এগুলো কি আমাদের নিজেদের চিনতে, নিজেদের বুঝতে আরও বেশি সাহায্য করে না? কি মনে হয়? এই ভাবনাটা না হয় তোলাই রইল।